আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের 6th লেকচার। এর আগে 5টা লেকচার ছিল। তো শুরু থেকে আমরা এই পাওয়ার প্ল্যান্ট রিলেটেড, তারপরে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা অলমোস্ট শেষ। এক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিটেইলস সম্পর্কে আমরা পড়েছি, যে ইন্ট্রোডাকশন টু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কী, তার ব্লক ডায়াগ্রাম কীভাবে কাজ করে, নিউক্লিয়ার ফিশনটা কীভাবে হয় তার ডিটেলসে, চেইন রিঅ্যাকশন, অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস, তারপর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী কী থাকতে পারে, কী কী সাব কম্পোনেন্ট, এসব বিষয়ে একটা ডায়াগ্রাম থাকে। তারপরে তার ডেসক্রিপশন, এই ক্ষেত্রে কন্টেনমেন্ট বিল্ডিং বা নিউক্লিয়ার আইল্যান্ড, তারপরে টারবাইন বিল্ডিং বা টারবাইন আইল্যান্ড, তাতে কী কী এলিমেন্ট থাকে সে বিষয়ে ডিটেলস আলোচনা। নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফুয়েল, মডারেটর, কন্ট্রোল রডস, কুল্যান্ট, তারপরে প্রেশার ভেসেল, স্টিম জেনারেটর, কন্টেনমেন্ট স্ট্রাকচার, স্টিম টারবাইন, তারপর নিউক্লিয়ার রিঅ্যাক্টর কী কী টাইপের হতে পারে এগুলো নিয়ে ডিটেলস, তাতে কম্পারিজন, ফুয়েল কি, কুলেন্ট কি, মডারেটরগুলো কী কী ইউজ হয় কোনটার ক্ষেত্রে। এছাড়া পাওয়ার রেটিং অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কী কী ধরনের পাওয়ার রেটিংয়ের প্রতি আমরা খেয়াল রাখি, ফুয়েলটা কীভাবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেহেতু ফুয়েলটা সেন্সিটিভ, এটা যেহেতু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এই কারণে এটাতে রেডিয়েশন থাকে। ফুয়েল রিমুভিংয়ের প্রসেসটা কীভাবে ফুয়েল রিমুভ হয় সেই বিষয়ে, তারপর নিউক্লিয়ার ওয়েস্টটা কী কী থেকে প্রডিউস হয় এবং কীভাবে হ্যান্ডেল করা হয়, টোটালটা আমরা পড়েছিলাম। আচ্ছা, সো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সেটা হচ্ছে রূপপুরে। সো আমরা এই কোর্সের পার্ট হিসেবে ওইটা সম্পর্কেও আমাদেরকে জেনে রাখা উচিত, যেহেতু এটা আমাদের দেশেই হচ্ছে। সো একটা ছোট্ট একটা সেকশন অ্যাড করেছি এই ক্ষেত্রে, যে কীভাবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা বিল্ড আপ আছে। আচ্ছা, সো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা 2.4 গিগাওয়াটের সাপ্লাইয়ে যাবে। এটার ক্যাপাসিটি হবে 2.4 গিগাওয়াট, এটা আপনারা সবাই জানেন। এবং এটা এক্সপেক্টেড যে 2023 সালের মধ্যে দুইটা ইউনিটের চালু হয়ে যাবে। প্রথম যে দুইটা ইউনিট, এই দুইটা ইউনিটই 2023 সালের মধ্যে চালু হয়ে যাবে। সো প্রথম বছর যেটা, সেটা হচ্ছে যে যেহেতু রাশিয়ানরা এটার পেছনে কাজ করতেছে, সো প্রথম বছরটা হচ্ছে রসাটম ওরাই অপারেট করবে এটা, তারপরে গিয়ে সেটা বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে। আর ফুয়েল সাপ্লাইয়ের দিক দিয়ে হচ্ছে রাশিয়াই নিউক্লিয়ার ফুয়েলটা সাপ্লাই করবে, এবং ওরাই স্পেন নিউক্লিয়ার ফুয়েল যেটা আছে সেটাকে ওরাই আবার টেক ব্যাক করবে। সো ফুয়েল সাপ্লাইটা মেইনলি আসে, মানে আসবেও রাশিয়া থেকে, আবার এটা ইউজড হয়ে যাওয়ার পর, যেহেতু আপনারা পড়েছেন, মানে আপনাদেরকে আমি আগের স্লাইডগুলোতে দেখিয়েছিলাম যে নিউক্লিয়ার ওয়েস্ট বা ফুয়েলটাকে যখন রিমুভ করা হয়, এইসব বিষয়গুলো কতটা সেন্সিটিভভাবে হ্যান্ডেল করতে হয়, এবং লাস্টে গিয়ে এগুলা থেকে দুইটার প্রসেসে আইদার এটা থেকে রিসাইকেল করে, অথবা এটাকে একটা মানে ফাইনালি একটা স্টোরেজে নিয়ে রেখে দেওয়া হয় ফুয়েলগুলোকে। সো এই সব ক্ষেত্রে যেহেতু এটা খুবই সেন্সিটিভ, তো এটা নিয়ে সবারই কোয়েশ্চেন থাকে যে আসলে ফুয়েলগুলা কীভাবে হ্যান্ডেল করা হবে এবং টেক ব্যাক করা হবে। সো এই ক্ষেত্রে রাশিয়া এটাকে টেক ব্যাক করবে আমাদের যেটা আছে। আচ্ছা, আচ্ছা, আপনারা আগের স্লাইডগুলোতে রিয়েক্টর সম্পর্কে পড়েছেন। রিয়েক্টরটা কী ছিল, যে কন্টেনমেন্ট বিল্ডিংয়ের মধ্যে, যেটার মধ্যে কন্টেনমেন্ট বিল্ডিংয়ের মধ্যে ভিতরে যে পার্টসের মধ্যে নিউক্লিয়ার রিয়েকশনটা মূলত হয়ে থাকে, যেখানে আমরা ফুয়েলকে ইনজেক্ট করি এবং তারপরে নিউক্লিয়ার রিয়েকশন হয়ে থাকে, সেটাই থাকে আমার মেইন রিয়েক্টর। সো রিয়েক্টরের বিভিন্ন টাইপও আমরা দেখেছিলাম। সো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যে রিয়েক্টরটা ইউজ হয়, মানে ইউজ হচ্ছে বা হতে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াটার এনার্জি রিয়েক্টর। আচ্ছা, এটা হচ্ছে যে একটা সিরিজ অফ প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর ডিজাইন, মানে প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর সিরিজ অফ কয়েকটা মিলে হচ্ছে ওয়াটার রিয়েক্টরটা হয়ে থাকে। সো এটা রিয়েক্টর কোর যেটা, সেটাতে অ্যারাউন্ড 163 ফুয়েল অ্যাসেম্বলিজ থাকে রিয়েক্টর কোরটাতে। আর আউটপুটটা কন্ট্রোল করা হয় ইউজিং দ্য 121 কন্ট্রোল রোডস অফ দ্য
কন্ট্রোল এন্ড প্রোটেকশন সিস্টেম। 121টা কন্ট্রোল লোডস দ্বারা তার আউটপুটটাকে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে প্রোটেকশন সিস্টেমের পার্ট। আর এই ক্ষেত্রে বাই কন্ট্রোলগুলো কীভাবে কাজ করে, যে বার্নেবল নিউট্রন অ্যাবজর্বার থাকে, বার্নেবল নিউট্রন অ্যাবজর্বার ইন দ্য ফুয়েল রডস অ্যান্ড বাই চেঞ্জ অফ বোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন ইন দ্য প্রাইমারি সার্কিট ওয়াটার। আচ্ছা, মূলত কন্ট্রোল লোড দ্বারা এটার চেইন রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। এবং এটা তো আমরা জানি যে কন্ট্রোল লোডগুলো নিউট্রনকে অ্যাবজর্ব করে। সো যে কোনো একটা রিঅ্যাকশনে ক্ষেত্রে যখন চেইন রিঅ্যাকশন চলতে থাকে তখন এটা তো চেইন হিসেবে চলতেছেই, মানে একটার পর একটা ভাঙতেই আছে অ্যাটম। এক একটা অ্যাটম থেকে যদি ইউরেনিয়ামকে ভাঙি, দুইটা নিউট্রন বের হয় ফিশনের পর, এবং ওই দুইটা থেকে আরও দুইটা ইউরেনিয়ামকে ভাঙা যায়, ওই দুইটা থেকে আরও দুইটা হয়, এভাবে কন্টিনিউয়াসলি চেইন রিঅ্যাকশন হতে থাকে। কিন্তু কন্ট্রোল লোড যখন আমরা ইউজ করা হয়, তখন কন্ট্রোল লোডের যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কি নিউট্রন অ্যাবজর্বার, এবং যখন কন্ট্রোল লোড প্রবেশ করে দেওয়া হয়, সেই নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে টোটাল চেইন রিঅ্যাকশনটাকে হল্ট করে দেয়। সো এই ক্ষেত্রে 121টা কন্ট্রোল লোড আছে যারা নিউট্রন অ্যাবজর্বার দ্বারা মেড, এবং হচ্ছে রিঅ্যাকশনটাকে চেইন রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করার কাছে ইউজ হয়ে থাকে। এছাড়া বোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করে প্রাইমারি সার্কিট ওয়াটারে সেটাতেও রিঅ্যাকশনটাকে এফেক্ট করা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বড় কোয়েশ্চেন থাকে আমাদের সবার মনে, বা সবাই কোয়েশ্চেনটা করে যে আসলে রূপপুর পাওয়ার প্ল্যান্টে কী ধরনের সেফটি ইউজ করা হয়, এটা আদৌ সেফ কিনা, কোন ডিজাস্টারের ক্ষেত্রে বা ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে সেটা কীভাবে ফেস করতে সক্ষম কিনা। আচ্ছা, সো প্রত্যেকটা ওয়াটার রিঅ্যাক্টর, যেটা VBR 1200, এটাতে একটা ইউনিক সেফটি ফিচার থাকে। যখন এটাকে অন্য PWR বা ওল্ডার ভার্সনের সাথে কম্পেয়ার করা হয়, তখন এই নিউলি ভার্সন যেটা মেড, সেটাতে দেখা যায় যে এটার সেফটি সিস্টেমটা অনেকটা ইউনিক। এটাতে যখন কন্ট্রোল লোডগুলোকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ইনসার্টেড ইন দ্য কোর, reactor will stay in shutdown থাকতে পারে স্টেট, even at low temperature over the long period। একটা লো টেম্পারেচারেও একটু লম্বা সময়ের জন্য তখন রিঅ্যাক্টরটা শাটডাউন অবস্থায় চলে যেতে পারে যখন কন্ট্রোল লোডগুলো প্রবেশ করে দেওয়া হয়। This means that reactor can be cooled down to safe shutdown condition without any concern that it might become critical again, and without a mandatory requirement to inject boron into the reactor coolant system। রিঅ্যাক্টরটাকে সেফলি কুল ডাউন করা যায়। এটা হচ্ছে কোনো ধরনের যে এই রকমের কনসার্ন ছাড়া, যে এটা আবার ক্রিটিক্যাল হয়ে যাবে এটা ছাড়া, মানে খুব ইজিলি এটাকে কুল ডাউন করা যায়। যে এটা চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন পুরোপুরি স্টপ করতে পারলেন না, যখন আপনি কুল ডাউন করে ফেলার পরও তাতে চেইন রিঅ্যাকশন হওয়ার পসিবিলিটি থাকে। বাট এটার ক্ষেত্রে আপনি কন্ট্রোল লোড প্রবেশ করিয়ে যখন লম্বা সময়ের জন্য টোটালটাকে চেইন রিঅ্যাকশনটাকে হল্ড করে দেওয়া যায়, আবার এটাকে কুল ডাউন করে সেফ শাটডাউন কন্ডিশনে যে কোনো একটা, মানে এটা আবার ক্রিটিক্যাল হয়ে যাবে এই রিস্ক ছাড়াও এটাকে কুল ডাউন করা যায়। এবং বোরন ইনজেক্ট করে, যেটা বলেছিলাম যে বোরন ইনজেক্ট করে প্রাইমারি সার্কিটের ক্ষেত্রে, এই আগের স্লাইডে বলা হয়েছে যে বোরিক অ্যাসিড, আর এক্ষেত্রে যে সেটা হচ্ছে যে বোরনটাকে ইনজেক্ট করা হয়, সেটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না, এটা ছাড়াও কুলেন্টটাকে কাজ করানো যায়। যে বোরন ইনজেক্ট করে যে কুলেন্ট সিস্টেম কাজ করবে তা না, এটা ছাড়াও এটাকে কুল করা যায়। সো এই ক্ষেত্রে কন্ট্রোলটা অনেকটা বেশি এফেক্টিভ হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, তো এই ওয়াটার রিঅ্যাক্টর 1200, যেটা এটাতে রিলায়েবল বোরন ইনজেকশন সিস্টেমও থাকে, হ্যাঁ, মানে কিন্তু এটা ছাড়াও এটাকে কুল করা যায়, বাট এটাও থাকে। সো এই ক্ষেত্রে দিস ক্যান অ্যাড লিকুইড উইথ হাই বোরন কনসেন্ট্রেশন টু দ্য রিঅ্যাক্টর কুলেন্ট ইন দ্য ইভেন্ট দ্যাট দ্য কন্ট্রোল লোডস ডু নট ড্রপ ইনটু দ্য কোর ফর এনি রিজন। যদি কোনো কারণে কন্ট্রোল লোডকে প্রবেশ করা সম্ভব না হয়, তো তখন গিয়ে এই বোরন ইনজেকশন যে সিস্টেমটা থাকে সেটা কাজ করে তখন হচ্ছে গিয়ে হাই লিকুইডের বোরন কনসেন্ট্রেশনটাকে ইনজেক্ট করা হয়ে থাকে।
সো এই ক্ষেত্রে কন্ট্রোল লোডটা হচ্ছে একটা বড় সিকিউরিটি বা সেফটি সিস্টেম হিসেবে কাজ করে। এটা টোটালটাকে থামায় দেওয়ার জন্য, এবং এই লেটেস্ট ভার্সন যেটা আছে সেটাতে সেটা আরও ইউনিক সেফটি সিস্টেম হিসেবে আপডেটেড। আর বোরন ইঞ্জেকশন সিস্টেমটাও থাকে, এটা ছাড়াও কুল করা যায়, বাট এই সিস্টেমটা একটা কাইন্ড অফ ব্যাকআপের মতো কাজ করে। যখন কন্ট্রোল লোডগুলো অনেক সময় যখন ড্রপ করা সম্ভব হয় না, তখন এই হাই কনসেন্ট্রেশনের বোরন ইনজেক্ট করেও এটাকে টোটাল প্রসেসটাকে স্লো হল্ট করা হয়ে থাকে বা কুল করা হয়ে থাকে। আচ্ছা, সো এরপর হচ্ছে কন্টেনমেন্ট অফ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। সো চার্নোবিল অ্যাক্সিডেন্টের পরে একটা টার্গেট অলরেডি স্টাবলিশ করা হয়েছে, যেটা হচ্ছে একটা ডেডিকেটেড সিস্টেম, সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা বা সেফটি সিস্টেম ডেভেলপ করা। এটা ওয়াটার প্ল্যান্টগুলোতে এই সিস্টেমটাকে টার্গেট করে ওই প্রোটেকশন সিস্টেমটাকে ইউজ হয়ে থাকে। সো অনেক ক্ষেত্রে এটা হয় যে কোর মেলডাউন অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন তার ক্ষেত্রে একটা প্রোটেকশন থাকে। সো যদি কোনো ধরনের ডিজাস্টার হয়ে থাকে, তো এই ক্ষেত্রে এটা কোরের দিকে নিচে বেস যেটা যতটুকু থাকে কন্টেনমেন্ট বিল্ডিংয়ে, তার নিচেও একটা কনক্রিট বা স্টিলের একটা স্ট্রাকচার থাকে কনক্রিটের। সো কোনো ধরনের যদি বড় ডিজাস্টারে ফেস করে থাকে, তখন তার যত নিউক্লিয়ার রিয়েক্টর যেগুলো আছে ফুয়েল সহ সবগুলা নিচের বেসটা একটু ওপেন হয়ে নিচে চলে যায়। সো এই ধরনের একটা ইউনিক সেফটি সিস্টেম এই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, যেটা চেরনোবিল অ্যাক্সিডেন্টের পর এই ডেডিকেটেড সিস্টেমটা ডিজাইন করা হয়েছে। So protection of reactor containment integrity with dedicated systems after a core meltdown accident. আচ্ছা, the safety systems are designed to have the capability for stable operation under adverse condition, যে কোনো ধরনের ন্যাচারাল ফেনোমেনা যেমন আর্থকুইক, ফ্লাড, স্টর্ম, উইন্ড, তারপরে হারিকেন, স্নোফল, টর্নেডো, লো অথবা এক্সট্রিম হাই টেম্পারেচার, এই ধরনের মানে যে কোনো ধরনের ন্যাচারাল প্রাকৃতিক যে কোনো ধরনের দুর্যোগ বা অস্বাভাবিক যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে এটা একটা প্রোটেকশন সিস্টেম ডিজাইন করা থাকে, যেটা হচ্ছে টোটালটা কন্টেনমেন্ট বিল্ডিং টোটালটাই এমনভাবে ডিজাইন করা থাকে যেন সেটা ওই সব ডিজাস্টার থেকে সেফটি হতে বা প্রোটেকশনের ব্যবস্থা করতে পারে। এবং অবশ্যই এই ক্ষেত্রে একটা লেভেল থাকে যে এত এত, যেমন আর্থকুইকের ক্ষেত্রে এত লেভেল বা ফ্লাডের ক্ষেত্রে এত হাইট পর্যন্ত এটা কাজ করবে, এরকম ডিফাইন করা আছে। সো এখানে এত ডিফাইন করে আমি অ্যাড করি নাই, জাস্ট কী কী ফিচার থাকে সেটা বলা আছে। আচ্ছা, এখানে টোটাল কন্টেনমেন্টের ক্ষেত্রে সিকিউরিটিটা জাস্ট একটু দেখে রাখি, ডিটেলসটা পরে আসছে। যে সেকেন্ডারি কন্টেনমেন্ট একটা পার্ট প্রথমে আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে সরি সেকেন্ডারি কন্টেনমেন্ট আচ্ছা সবচেয়ে বাইরের যে পোর্শনটা সেটা রিইনফোর্স কনক্রিট, এটা রিইনফোর্স কনক্রিট দ্বারা বানানো। তারপরে আছে ভিতরে আছে, এর ভিতরে প্রাইমারি কন্টেনমেন্ট। প্রাইমারি কন্টেনমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে প্রি স্ট্রেসড রিইনফোর্স কনক্রিট, এটা হচ্ছে লিক টাইট মেটাল লাইনার। আচ্ছা, তারপরে এর ভিতরে আরেকটা সিস্টেম কি আছে সেফটি হিসেবে, হাইড্রোজেন মিটিগেশন সিস্টেম প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ ক্যাটালিটিক রিকম্বাইনার্স। আর তার এছাড়া আরেকটা কি আছে কন্টেনমেন্ট স্প্রে সিস্টেম, যেটা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, সো এই যে প্রাইমারি কন্টেনমেন্ট এটা হচ্ছে একটা প্রি স্টেট কনক্রিট স্ট্রাকচার, কনক্রিট দিয়ে প্রথম বানানো হয়। যে প্রাইমারি কন্টেনমেন্ট যেটা সবচেয়ে বাইরের শেল যেটা আমরা দেখি থাকি বাইরে থেকে, সেইটা এটা হচ্ছে কনক্রিট স্ট্রাকচার উইথ স্টিল লাইনার অ্যান্ড ইজ ইন্টেন্ডেড টু retain radioactive substances with the purpose to limit their spreading into environment under beyond design basis accidents. সো কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে রেডিয়েশনটা যাতে জন্য বাইরে না ছড়ায় যায়, তা সেই ক্ষেত্রে এই প্রাইমারি বা কন্টেনমেন্টটা কাজ করে থাকে। এবং এটা হচ্ছে একটা প্রি স্ট্রেস কনক্রিট দ্বারা স্ট্রাকচার অথবা তার সাথে স্টিল লাইনার ইউজ করে এটাকে নর্মালি বিল্ড আপ করা হয়। সেকেন্ডে কি দেখেছিলাম, প্রাইমারি কন্টেনমেন্ট হচ্ছে এইটা ভিতরেরটা। আচ্ছা, তারপরে সেকেন্ডারি কন্টেনমেন্টটা হচ্ছে বাইরে থাকে। তো সেকেন্ডারি বা এক্সটার্নাল কন্টেনমেন্ট এটা হচ্ছে ইন্টেন্ডেড টু প্রোটেক্ট systems and elements of the reactor compartment against spatial and environmental and man-made effects including aircraft crash. সো এয়ারক্রাফট, অনেকের মনে প্রশ্ন থাকে যে এয়ারক্রাফট ক্র্যাশ হলে কি হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এয়ারক্রাফট ক্র্যাশের জন্য একটা প্রস্তুতি রাখা হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে সেকেন্ডারি বা এক্সটার্নাল যে কন্টেনমেন্ট আছে সেটা এমনভাবে ডিজাইন করে যেন সেটা ন্যাচারাল বা এনভায়রনমেন্টাল বা ম্যানমেড এফেক্ট এয়ার ক্র্যাশের মতো এইসব ক্ষেত্রে এটার এগেনস্টে প্রোটেকশন দিয়ে থাকে।
So, দুইটা লেয়ার পেলাম। বাইরে যেটা সেকেন্ডারি সেটা হচ্ছে এই ন্যাচারাল বা ম্যানমেড যে কোনো আকারেন্সের ক্ষেত্রে এটা প্রোটেকশন দিয়ে থাকে, এবং তার ভিতরে কি আছে প্রাইমারি কন্টেনমেন্ট, যেটা হচ্ছে নর্মালি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসের প্রোটেকশনটা দিয়ে থাকে। সেক্ষেত্রে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় সেটা যেন বাইরে না ছড়া যায়, সেই ক্ষেত্রে সেটা প্রোটেকশন হিসেবে কাজ করে। আচ্ছা, সো বোথ কন্টেনমেন্টস প্রোভাইড বায়োলজিক্যাল প্রোটেকশন এগেনস্ট আয়নাইজিং ইরিটেশনস। আচ্ছা, সো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেহেতু, সেক্ষেত্রে বায়োলজিক্যাল প্রোটেকশন দিয়ে থাকে দুইটা লেয়ারই, প্রাইমারি সেকেন্ডারি দুইটা কন্টেনমেন্টে। আচ্ছা, স্প্রে সিস্টেমটা কি? এটা হচ্ছে রিডিউসিং প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইনসাইড দ্য কন্টেনমেন্ট ইন কেস অফ লস অফ কুলেন্ট অ্যাক্সিডেন্ট বাই ইনজেক্টিং বোরন সলিউশন ইন্টু দ্য কন্টেনমেন্ট এয়ার উইথ আ কনসেন্ট্রেশন অফ 16 গ্রাম পার কেজি। সো এটা হচ্ছে ভেতরে যদি কোনো কারণে কুলেন্ট অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে প্রেশার টেম্পারেচারটাকে কমায় দেওয়ার জন্য, কমায় আনার জন্য এই স্প্রে সিস্টেমটা ইউজ হয়ে থাকে। ওকে, তো এই ক্ষেত্রে বোরন সলিউশনটাকে ইনজেক্ট করা হয় কন্টেনমেন্টের মধ্যে যে এয়ার থাকে তাতে। এই কনসেন্ট্রেশনটা কীরকম থাকে, যে পার কেজিতে 16 গ্রাম বোরন ইনজেক্ট করা হয়ে থাকে, এবং এটা নর্মালি প্রেশার টেম্পারেচারটাকে কুলিং করার জন্য। সো এই স্প্রে সিস্টেমের সেফটি থাকবে আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এটা প্রেশার ডিক্রিজ টাইম ডাউন টু অ্যাটমসফিয়ারিক প্রেশার লেস দেন 24 আওয়ার। ওকে, বাইন্ডিং অফ রেডিও আয়োডিন contained in the system and air of the cell volume. Okay, so এই নর্মালি এই সেফটি সিস্টেমগুলো, এই ধরনের সেফটি সিস্টেমগুলো থাকবে। সো আমাদের যে কোয়েশ্চেন থাকে যে এটা আসলে কতটুকু সেফ বা কতটুকু স্ট্রাকচারটা কতটুকু সেফ, সেই ক্ষেত্রে এটা থেকে মোটামুটি একটা হালকা বেসিক ধারণা পাওয়া যায় যে এটা সিকিউরিটি সিস্টেমটা কীভাবে ডেভেলপ করা হচ্ছে।